ওকে, শুরু করছি আজকের লেকচার। ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 2.1 এর লেকচার 2। সো এখানে অনেক কিছু লেখা আছে, বাট তার আগে আমরা গত ক্লাসে কী শিখে আসছি সেগুলো একটু রিপিট করব। প্রিভিয়াস ক্লাসে ফার্স্ট অফ অল আমরা শিখে আসছি যে আমাদের জিওমেট্রি বলতে আসলে আমাদের এসএসসি এবং ইন্টারের জিওমেট্রির মধ্যে ডিফারেন্সটা কী, রাইট? এসএসসি ভার্সেস এইচএসসি জিওমেট্রির মধ্যে পার্থক্যটা কী, এবং এইচএসসি জিওমেট্রিতে আমরা কী কী কন্টেন্ট পড়াশোনা করি সেগুলো নিয়ে পড়াশোনা করে আসছি। আমরা জিওমেট্রির দুইটা বেসিক জিওমেট্রি, ইউক্লিডিয়ান জিওমেট্রি অ্যান্ড অ্যানালিটিক্যাল জিওমেট্রি, তার মধ্যে পার্থক্য দেখে আসছি। ওকে, আমরা ইউক্লিডিয়ান জিওমেট্রিতে আমরা বলে আসছি, ইউক্লিডিয়ান জিওমেট্রিতে চিত্র বা ফিগার বেসড আমরা প্রমাণ করে আসছি, এবং অ্যানালিটিক্যাল জিওমেট্রিতে আমরা যা কিছু করব তার শেষ হবে অবশ্যই ইকুয়েশন দিয়ে, অর্থাৎ সমীকরণ দিয়ে, এবং এই সমীকরণ তৈরি করার জন্য আমরা বীজগণিত এবং ত্রিকোণমিতি সব কিছুর ব্যবহার করব। তার মানে ইউক্লিডিয়ান জিওমেট্রিতে যা কিছু শিখেছি সে সব কিছুই আমরা অ্যানালিটিক্যাল জিওমেট্রিতে প্রয়োগ করব, কিন্তু ডিরেক্টলি না, ইনডিরেক্টলি। ওকে, এটা দেখে আসছি। এবং আমরা অ্যানালিটিক্যাল জিওমেট্রির আরেকটা নাম হচ্ছে কার্টেসিয়ান জিওমেট্রি, এবং এই কার্টেসিয়ান জিওমেট্রির জনক হচ্ছে রেনে দেকার্তেস সাহেব, ফরাসি ম্যাথমেটিশিয়ান, এবং এর নাম অনুসারে ফরাসি ম্যাথমেটিশিয়ান রেনে দেকার্তেস এর নাম অনুসারে কার্টেসিয়ান জিওমেট্রি করা হয়েছিল। এবং আমরা কার্টেসিয়ান জিওমেট্রিতে কী শিখেছি? কার্টেসিয়ান জিওমেট্রিতে আমরা শিখেছি যে একটা পয়েন্টকে নির্দিষ্ট করার জন্য, কোনো একটা ত্রিমাত্রিক জগতে একটা পয়েন্টকে নির্দিষ্ট করার জন্য আমাদের মিনিমাম তিনটা ভ্যালু প্রয়োজন হয়। সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে অলরেডি বুঝিয়েছি। ক্লাসরুমে কোনো একটা স্টুডেন্ট ফাইন্ড আউট করার এক্সাম্পলটা দিয়ে আমরা এটা বুঝিয়েছি যে ত্রিমাত্রিক ওয়ার্ল্ডে কোনো একটা পয়েন্টকে নির্দেশ করার জন্য আমাদের অবশ্যই তিনটা ভ্যালুর প্রয়োজন হয়। ওকে, এখান থেকে আমরা পয়েন্টকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা 2 ডাইমেনশনাল মেথডে চলে গেছিলাম, যেখানে আমরা দুইটা ভ্যালু নিয়ে কাজ করি। কারণ আমরা বলেছিলাম যে আগে আমরা দ্বিমাত্রিকটা ভালো করে বুঝবো এবং তারপরে আমরা ত্রিমাত্রিকে যাব। এবং এই দুইটা ভ্যালু দিয়ে যখন আমরা একটা পয়েন্টকে নির্দেশ করতে যাচ্ছিলাম, তখন আমরা এক্স এবং ওয়াই অর্থাৎ ভুজ এবং কোটি অর্থাৎ অ্যাবসিসা অ্যান্ড কোঅর্ডিনেট নিয়ে কথা বলতেছিলাম। অর্থাৎ আমাদের প্রধান টার্গেট ছিল যে কার্টেসিয়ান টু ডাইমেনশনাল সিস্টেমে আমরা কোন একটা পয়েন্টকে নির্দিষ্ট করেছিলাম ফার্স্ট অফ অল, এবং সেই পয়েন্টকে নির্দিষ্ট করার পরে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট, অর্থাৎ দুটি পয়েন্টের মধ্যে আমরা দুটি পয়েন্টের মধ্যে আমরা দূরত্ব বের করেছি। ওকে, এরপরে এটা এই আলোচনার শেষে আমাদের কি বলে হোমওয়ার্ক দেওয়া ছিল 5 নাম্বার 7 নাম্বার হোমওয়ার্ক দেওয়া ছিল, ঠিক আছে? নোট করতে বলার কথা ছিল, ফাইন। সো এগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। এখন আমরা চলে আসি আজকের আলোচনায়। ওকে, বোর্ডে আমি অনেক কিছু লিখে রাখছি, এগুলো আমি যেভাবে বলবো সেভাবে লিখবো। ফার্স্ট অফ অল এই পয়েন্টটা লিখি, সেটা হচ্ছে আমরা বলেছিলাম গত ক্লাসেই যে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা টোটাল দুইটা, একটা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা এবং সেকেন্ড ওয়ান ইজ পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। সো আমরা আজকে পোলার কোঅর্ডিনেট সিস্টেম বা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে পড়াশোনা করব। সো ফার্স্ট অফ অল এই দুইটা লাইন লিখি, পোলার কোঅর্ডিনেট সিস্টেম বা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে, তাহলে পোলার শব্দটা কোত্থেকে আসছে? পোল বা মেরু বা মূলবিন্দু শব্দটা থেকে আসছে। পোলার শব্দটা কোত্থেকে আসছে? পোল বা মেরু বা মূলবিন্দু শব্দটা থেকে আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে পোলার কোঅর্ডিনেট সিস্টেমের টার্গেট কি? এই সিস্টেমের টার্গেট হচ্ছে আগে আমরা বুঝবো একটা পয়েন্টকে নির্দিষ্ট করব কিভাবে, এবং তারপরে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব, ঠিক আছে? আচ্ছা, আমার আজকের আলোচনার সামারিটা আমি মাঝখানে লিখে রাখছি, বাট সামারিটা আগে আমরা লিখব না, আগে আমরা বুঝি, এটা পরে পড়ি। আমি আগে গত ক্লাসের মতো আমরা যেমন কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দু, একটা কাবুলকে নির্দেশ করার জন্য আমরা কি করেছিলাম? 3টা মেজারমেন্ট আমার লাগছিল, এবং সেই 3টা মেজারমেন্টের মাধ্যমে আমরা কি এতটুকু বুঝতে পারছিলাম যে হ্যাঁ
ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমার 3টা বিন্দু লাগবেই, এই যে ধারণাটা এটা আমাদের মধ্যে আসছিল যে 3টা বিন্দু লাগবে, কিন্তু আমরা 3টা বিন্দুর আলোচনা করব ভেক্টরে, 3টা বিন্দু না সরি 3টা ভ্যালুর আলোচনা করব আমরা ভেক্টরে। আমরা আপাতত 2টা ভ্যালু এক্স ওয়াই নিয়ে এক্সপার্ট হই। ওকে, এখন আমি একটা এরকম ইন্টারেস্টিং সিনারিও তৈরি করব। সেই সিনারিও তৈরি করে আমি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটি নির্দিষ্ট বিন্দুর অবস্থান নির্ণয় করা শিখাবো। অর্থাৎ এক্স ওয়াই বাদ দিয়ে ওই দ্বিমাত্রিক স্থানাঙ্ক, দ্বিমাত্রিক কাঠামোতেই পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটাও কিন্তু দ্বিমাত্রিক, আমরা কিন্তু ত্রিমাত্রিকে যাচ্ছি না। পোলার কোঅর্ডিনেট সিস্টেমটাও হচ্ছে 2 ডাইমেনশনাল, পোলার কোঅর্ডিনেট সিস্টেমটাও 2 ডাইমেনশনাল, কিন্তু পার্থক্য কি? এটা কার্টেসিয়ান না, পার্থক্য হচ্ছে এটা কার্টেসিয়ান না, এটা হচ্ছে আমাদের পোলার। এখন এই পোলার জিনিসটা মানে কি? নিশ্চয়ই কার্টেসিয়ান থেকে এটা ডিফারেন্ট। এখন ডিফারেন্ট কি? ডিফারেন্ট হচ্ছে আমি একটু মাঝখানে জিনিসটা পড়ার পরে আমি হচ্ছে এই সিচুয়েশনটা বুঝাবো। মাঝখানের এই জিনিসটা পড়ি, কি বলতেছে? বলতেছে মূল বিন্দু থেকে, এটা একটা দ্বিমাত্রিক কাঠামো, নিশ্চয়ই দ্বিমাত্রিক কাঠামো। তো মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে, তার মানে এইটা হচ্ছে এই ও এক্স, এটা হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক দিক। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে একটি নির্দিষ্ট কোণ উৎপন্ন করে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলে একটিও কেবলমাত্র একটি নির্দিষ্ট বিন্দু পাওয়া যাবে। তাহলে এখানে অনেকগুলো পয়েন্ট আমরা নির্দিষ্ট করে বলতেছি, তাই না? নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট দিক, নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট কোণ, রাইট? এখন এই জিনিসটা আমরা তখনই বুঝবো যখন এই আবুল বাবুল কাবুলের মধ্যে একটা সিনারিও তৈরি করব। তাহলে আমরা বুঝতে পারবো যে এই সংজ্ঞাটা কেন জরুরি। এটা হচ্ছে আমার অরিজিনাল বইয়ের সংজ্ঞা, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আসো আমরা একটা সিনারিও তৈরি করি। তাহলে লাস্ট ক্লাসে আমরা কাবুলের কথা পড়ছিলাম না? কাবুলের মাধ্যমে বিন্দু তৈরি করছিলাম, ফাইন। তাহলে আমরা একটা ফানি সিনারিও তৈরি করি, ঠিক আছে? সবাই অ্যাটেনশন দেই, লেখা না লেখা পরের কথা, আমি সময় দিব, লেখো, আগে এটুকু বোঝো। ধরো আমরা কাবুলের কথাই বলতেছি, ঠিক আছে? আমরা কাবুলের কথা বলতেছি, হ্যাঁ? আচ্ছা, ধরো কোনো একদিন কাবুল বিছানায় শুয়ে আছে, ঠিক আছে? এখন সে স্বপ্ন দেখলো, ঠিক আছে? স্বপ্ন দেখলো সে আসলে অনেক বড় লোক। সিনারিওটা চিন্তা করো, হ্যাঁ? ফানি সিনারিও, কেন? আমরা জিনিসটা বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ, কীভাবে বড় লোক সে বুঝলো? কারণ সে কোনো এক জমিদার বাড়ির বংশধর, হ্যাঁ? জমিদারের কোনো একটা গুপ্তধন লুকানো আছে কোথাও একটা, ওকে, ফাইন। তো সে তো ঘুম থেকে উঠে খুব খুশি, চলে গেল। তো সে তার জমিদার বাড়িতে অনেক আগের, তো জমিদার বাড়িতে অনেক খুঁজে টুজে সে একটা সিন্দুক পাইল। সিন্দুক ভাঙলো, ভাঙার পরে দেখলো যে কিছুই নাই, শুধু একটা ম্যাপ আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই ম্যাপটা নিয়ে দেখলো যে কি ওই জমিদার বাড়ি থেকে পাশে একটা নদী আছে, নদী ক্রস করলো, নদী ক্রস করার পর একটা মাঠ আছে, মাঠ ক্রস করলো, মাঠ ক্রস করার পর একটা জঙ্গল আছে, ঠিক আছে? সেই জঙ্গলে একটা তাল গাছ আছে, চিন্তা করো, ঠিক আছে? এখন ওই ম্যাপে এই তাল গাছটার বর্ণনা দেওয়া আছে, তো ও ফাইন্ড আউট করতে পারছে, ধরো তাল গাছটা, ফাইন। আচ্ছা, এখন ম্যাপে বলা আছে এই তাল গাছের গোড়া থেকে, এই তাল গাছের গোড়া থেকে 30 ডিগ্রি কোণ করে খুঁড়তে থাকলে সে তার লুকানো সম্পদ পেয়ে যাবে, ঠিক আছে? তাল গাছের গোড়া থেকে 30 ডিগ্রি কোণ করে খুঁড়তে বলছে ম্যাপে। তো ধরো এখানে তাল গাছ আছে, এই তাল গাছ থেকে 30 ডিগ্রি কোণ করে খুঁড়ব। কোন দিকে খুঁড়ব? সামনের দিকে, ডানে, বামে, পিছনে, এই ধরো তাল গাছের গোড়া। তাহলে আমি একটা নির্দিষ্ট বিন্দু পেলাম, সেটা কি? তাল গাছের গোড়া। তাল গাছের গোড়া পেলাম না? যেটা আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু, ঠিক আছে? এখন আসো, তাল গাছের গোড়া পেলাম। এখন তাল গাছের গোড়া থেকে কি বলছে? 30 ডিগ্রি কোণে খুঁড়তে বলছে। কোন দিকে খুঁড়ব? যদি আমি খুঁড়তেই থাকি, একসময় কি দেখব? পুকুর হয়ে গেছে, রাইট? তাহলে আমার যে একটা নির্দিষ্ট কোণের ইনফরমেশন সেটা তো লাগবে, ঠিক আছে? নির্দিষ্ট কোণের ইনফরমেশন লাগবে, সেটা 100% ঠিক আছে, কিন্তু
তার সাথে সাথে কি কি লাগবে? দিক। ওকে ফাইন, তাহলে ফার্স্ট অফ অল আসি, নির্দিষ্ট কোণ লাগবে। আচ্ছা, তাহলে এই যে নির্দিষ্ট কোণ, এইটুকু আমরা পেয়ে গেলাম, মানে নির্দিষ্ট কোণের প্রয়োজনীয়তা আমরা বুঝলাম যে আমি তাল গাছের গোড়া থেকে আমি 60 ডিগ্রি কোণ করে খুঁড়বো, 45 ডিগ্রি কোণ করে খুঁড়বো, 30 ডিগ্রি কোণ করে খুঁড়বো, কীভাবে খুঁড়বো? তো 30 ডিগ্রি কোণ করে খুঁড়তে বলছে, ফাইন। খুঁড়তে গেলে আমি দেখতে পাচ্ছি কি পুকুর হয়ে গেল, তাহলে তো আমি গুপ্তধন পাবো না, না। সো 30 ডিগ্রি কোণ করে খুললে আমি পেলাম না, তাহলে এখন কি টার্গেট, কি করা উচিত? আমার জানতে হবে যে ম্যাপে আমার দিক দেওয়া আছে কিনা, রাইট? আমাকে বললো যে আমরা দিকের ব্যাপারে জানি, যে আমরা এভাবে প্রকাশ করি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তাই না? তাহলে ম্যাপে এরকম, প্রত্যেকটা ম্যাপে এরকম চিহ্নিত করা থাকে, রাইট? তাহলে আমি এখন মনে করি তাল গাছের গোড়া থেকে ইস্ট দিকে আমার বলা আছে, অর্থাৎ পূর্ব দিকের কথা বলা আছে, যে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে খুঁড়ো, তাহলে দিক বিষয়টা চলে আসে, রাইট? আচ্ছা ফাইন, তাহলে দিক চলে আসলো, হ্যাঁ কি না? দিক চলে আসলো কি না? ফাইন, দিক চলে আসলো, নাইস। এখন কতটুকু খুঁড়বো? খুঁড়তেই থাকবো? যদি তাই হয় তাহলে আমি এখানে কি সিচুয়েশন, এই জায়গায় আসছে তাল গাছ, হ্যাঁ, এই হলো গোড়া, এই হলো 30 ডিগ্রি কোণ, খুঁড়তে খুঁড়তে তো পৃথিবী থেকে বাইরে করে পড়ে যাবে, অথবা আরেকটা দেশে যেয়ে উঠে যাবে, যদিও ইট ইজ নট পসিবল, বাট বলতেছি আর কি, ঠিক আছে, সিনারিও বোঝানোর জন্য। তাহলে কতটুকু খুঁড়বো, কতটুকু খুঁড়তে হবে সেটাও বলে দেওয়া থাকতে হবে, না হলে কি পাওয়া যাবে না। তাহলে আমাকে আমি বলে দিলাম যে এই তাল গাছের গোড়া থেকে 100 ফিট খোঁড়ো। তাহলে এখন দেখো, তাল গাছের গোড়া পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 100 ফিট, তাহলে এখন তুমি কোন বিন্দুতে পৌঁছাবা? একটি এবং কেবলমাত্র একটি নির্দিষ্ট বিন্দুতে পৌঁছাবা কিনা, রাইট? তাহলে আমার আরেকটা কি দরকার, এই হচ্ছে আমার কথা। তাহলে আমার মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে একটি নির্দিষ্ট কোণ উৎপন্ন করে, হুইচ ইজ থিটা, একটি নির্দিষ্ট কোণ উৎপন্ন করে হুইচ ইজ থিটা, আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে, তাহলে ধনাত্মক দিকের সাপেক্ষে আমরা ইন জেনারেল কেমন ঘূর্ণন অ্যাপ্লাই করি? রোটেশনটা কেমন হয় আমাদের? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি আমাদেরকে বলে না দেয় ঘড়ির কাঁটার দিকে, তাহলে আমরা অলওয়েজ বিপরীত দিকেই নিব। এখন বিপরীত দিকে না ঘড়ির কাঁটার দিকে, সেটা আবার আমরা বুঝবো কোণের আগে প্লাস আছে না মাইনাস আছে, সেটা দেখেও বুঝবো। বাট ইন জেনারেল আমরা যখনই বলতেছি একটি নির্দিষ্ট কোণ থিটা উৎপন্ন করে, তাহলে সেটাকে তো প্লাসই ধরবো। আর প্লাস ধরা মানে কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে নির্দিষ্ট কোণ উৎপন্ন করে একটি নির্দিষ্ট দূরত্ব, এই নির্দিষ্ট দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি আর। কেন আর? আর পরে আর দ্বারা কি বুঝাচ্ছি? আর দ্বারা রেডিয়াসই বুঝাচ্ছি। কেন আর দ্বারা রেডিয়াস বুঝাচ্ছি সেটাও আমি দেখাচ্ছি। হ্যাঁ, আর দূরত্ব অতিক্রম করলে একটি এবং কেবলমাত্র একটি নির্দিষ্ট বিন্দু পাওয়া যাবে, একটি ও কেবলমাত্র একটি নির্দিষ্ট বিন্দু পাওয়া যাবে। তাহলে আমাদের টার্গেট কি ছিল? আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় টার্গেট কি ছিল? কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের টার্গেট ফার্স্ট অফ অল কী ছিল? ফার্স্ট অফ অল ছিল আমরা একটা বিন্দু ফাইন্ড আউট করতে চাই। সাপোজ 3,2, এই বিন্দুটা যাওয়ার জন্য আমরা কি করতেছিলাম? মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে 3 একক এবং ওয়াই অক্ষ বরাবর আমরা 2 একক অতিক্রম করেছি। ইয়েস অর নো? তাহলে আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার মূল টার্গেটটা ছিল যে ফার্স্ট অফ অল একটা বিন্দুতে যাও আগে। ফার্স্ট অফ অল একটা কিসে যাও? বিন্দুতে যাও। এটা ছিল আমার ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট কি? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব উৎপন্ন দেখাও, সেটা পরের কথা। বাট কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যেমন এই বিন্দুটাতে গেলাম, ধরো পি 3,2, তাহলে এই 3,2 বিন্দুতে যেতে গেলে অবশ্যই আমার একটা কি এক্সের ভ্যালু লাগছে ভুজ, এবং আরেকটা অবশ্যই কিসের ভ্যালু লাগছে? 40, পি ফর পয়েন্ট এখানে। ইয়েস অর নো? এখন আসো, তাহলে আমাদের পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের টার্গেট কি? আগে আমরা কোনো একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই। তাহলে আমরা যে এই সিনারিওটা ব্যাখ্যা করলাম, এই সিনারিওটা ব্যাখ্যা করতে যে আমাদের টার্গেট কি ছিল? আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থাতে দুইটা ডিফারেন্ট প্যারামিটার মানে হচ্ছে মান, যা এখানে হচ্ছে কি আর এবং থিটা, এবং আর এবং থিটার মাধ্যমে স্থানাঙ্ক ব্যবস্থায় যা অর্জন করেছে একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান, এখানেও আমরা তাই অর্জন করতে চাই একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান। তাহলে এটার যদি চিত্রটা খেয়াল করি, এটাও দ্বিমাত্রিক, এটাও কিন্তু দ্বিমাত্রিক, এটা কিন্তু ত্রিমাত্রিক না, দ্বিমাত্রিক। তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়
এই হচ্ছে আমার মূল বিন্দু, এই হচ্ছে আমার এক্স অক্ষের ধনাত্মক দিক, মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে প্লাস থিটা অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকের ঘূর্ণনের মাধ্যমে আর দূরত্ব গেলে আমি যে পি বিন্দুটা পাবো, সেই পি বিন্দুটা পাওয়ার জন্য আমার দুইটা মান লাগলো। কি কি মান? আর এবং থিটা। দুইটা মান লাগলো। কি কি মান? আর এবং থিটা। তার মানে আমি মূল বিন্দুর সাপেক্ষে একটি এবং কেবলমাত্র একটি বিন্দু পেলাম, নাকি একের অধিক বিন্দু পাইছি? একটি বিন্দু পাইছি। যেরকম আমরা কার্টেসিয়ান ব্যবস্থায় এই ও বিন্দু থেকে পি বিন্দুতে যাওয়ার জন্য আমরা 3r2 মান দ্বারা একটি এবং কেবলমাত্র একটি মান বিন্দু পেয়েছিলাম, এখানেও আর এবং থিটা দ্বারা আমরা একটি এবং কেবলমাত্র একটি বিন্দু পাবো। এই সিনারিওর উপরে ভিত্তি করে ধরি সেটা 100 ফিট, 30 ডিগ্রি, এই সিনারিওর উপরে ভিত্তি করে, রাইট? এই সিনারিওর উপর ভিত্তি করে আমরা এই কথাটা বলতে পারি। বুঝাইতে পারছি? এখন কথা হচ্ছে যে এখানে স্যার এটাকে আর কেন বলছেন? থিটা বলছেন সেটা বুঝছি, আর কেন? এটা তো নির্দিষ্ট দূরত্ব, আপনি বলতেছেন তো দূরত্ব, তাহলে দূরত্বটাকে আপনি এখানে আর দ্বারা কেন বলতেছেন? এটা আপনি অন্য কিছু দ্বারা কেন প্রকাশ করেননি? এটার পিছনে কারণ হচ্ছে কোনো একটা পোল কথাটা মানেই কিন্তু একটা বৃত্তাকার কিছু একটা, তাই না? তাহলে অবশ্যই আমরা মাথায় রাখবো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যে ওপি রশ্মিটা পাই, ওপি যে রেখাটা পাই, এই ওপি রেখাটা হচ্ছে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ মূল বিন্দুকে কেন্দ্র হিসেবে পিক করে, মূল বিন্দুকে কেন্দ্র হিসেবে ধরে পি বিন্দু পর্যন্ত ব্যাসার্ধ কাউন্ট করে আমরা যদি একটা বৃত্ত কাউন্ট করি, তাহলে ওপি ডেফিনেটলি আমার কি হবে? ব্যাসার্ধ। ওপি ডেফিনেটলি কি হবে? এখন প্রশ্ন হচ্ছে স্যার ওপিকে ব্যাসার্ধ কেন ধরবো? আমি এখানে বৃত্তের ঘূর্ণনের প্রসঙ্গ কেন আসতেছে? আমরা এখন একটু পরে দেখব কেন ঘূর্ণনের প্রসঙ্গ আসতেছে। ঠিক আছে, আমরা এখনই দেখব কেন ঘূর্ণনের প্রসঙ্গ আসতেছে, আজকের ক্লাসেই দেখব। ফাইন, তাহলে এইটুকু কি বুঝতে পারছি? আর এইটুকুর আলোচনা কি বুঝতে পারছি যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটি নির্দিষ্ট বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য কেন এই জিনিসগুলো দরকার? ক্লিয়ার? এখন নোট ডাউন করো কীভাবে লিখবা, কিভাবে লিখবা, কতটুকু লিখবা, ইটস আপ টু ইউ। ওকে, সো আমরা কি শিখলাম? পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা শিখলাম, রাইট? আচ্ছা, তাহলে আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় প্রথমে কি শিখেছিলাম? ফার্স্ট অফ অল একটা বিন্দুর অবস্থান নির্ণয় এবং তারপরে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, এবং সেই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় আমরা অনেক জ্যামিতিকভাবে শিখেছি। সো আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়, এটা অনেক কীভাবে আসে? অনেক ইম্পর্টেন্ট, এবং এটা দিয়ে আমরা অনেক ম্যাথ করি। এটা অনেক ইম্পর্টেন্ট এবং সেটাতে আমরা ম্যাথ করি, তাই এটা জিওমেট্রিক্যালি আমরা দেখিয়েছি। কিন্তু পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর অবস্থান নির্ণয় আমরা এটা জিওমেট্রিক্যালি আর দেখাই না, প্রমাণ আকারে এটা কখনো লাগে না, এটা সরাসরি আমরা সূত্রটা দিই। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে, আমার বইয়ের সাথে মিলবে না, আমারটা 20-এর এডিশন, ঠিক আছে? আচ্ছা, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে অর্থাৎ পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তাহলে এখন যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় ঠিক আগের আমরা যেভাবে দুইটা বিন্দু নির্ণয় করেছিলাম, সাপোজ এটা একটা বিন্দু এবং এটা একটা বিন্দু, সাপোজ এটা এ, এটা বি, তাহলে এ বিন্দুকে প্রকাশের জন্য আমার দুইটা মেজারমেন্ট লাগবে, সেটাকে অবশ্যই আমরা কিভাবে প্রকাশ করব? r1 θ1, এবং বি বিন্দুকে প্রকাশের জন্য অবশ্যই দুইটা মেজারমেন্ট লাগবে, এবং সেটা হচ্ছে কি r2 θ2। এখন আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে চাই। তাহলে বলো, এ বি এর মধ্যবর্তী দূরত্ব যদি নির্ণয় করি, তাহলে এ বিন্দুকে পাওয়ার জন্য আমরা কিভাবে যাব? মূল বিন্দু থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই হলো আমার θ1, রাইট? এই হলো আমাদের θ1, এবং ও এ এটা হচ্ছে আমাদের r1, ও এ এটা হবে আমাদের r1। ওকে, ফাইন। মূল বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য আমরা কিভাবে যাচ্ছি? এই হচ্ছে আমার ও বি, যা আমরা এক্স অক্ষের সাপেক্ষে ধনাত্মক দিকে θ2 কোণ এবং r2 দূরত্ব দিয়ে যাচ্ছি। বিন্দু বসানো ঠিক আছে? মূল বিন্দুর সাপেক্ষে যে সম্পর্ক তৈরি করেছি সেটা কি ঠিক আছে? এখন এটা আমরা জিওমেট্রিক্যালি আর এক্সপ্লেন না করে আমরা এখন বলতে পারি যে এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, অর্থাৎ এবি। তাহলে এবি এর মানের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2 × r1 r2 × cos
θ1 মাইনাস θ2 টোটালটার উপরে রুট একক। এই হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। ওকে, তাহলে এইটা দিয়ে আমরা গত ক্লাসে 5-এর 1, 2, 3 শেষ করেছিলাম। খেয়াল করি, বই বের করি, বইয়ে 5-এর 1, 2, 3 পেন্সিল দিয়ে দাগাই 5-এর 1, 2, 3 আমাদের শেষ হয়েছিল কিনা? তাহলে এখন আসেন 5-এর 4 নাম্বার। এতটুকুর উপরে ভিত্তি করে আমরা এখন 5-এর 4 নাম্বার অঙ্কটা করতে পারবো। খেয়াল করেন, 5-এর 4 নাম্বারে আমাদের কি দেয়া আছে? 5-এর 4 নাম্বারে আমাদের দেয়া রয়েছে 3,120 ডিগ্রি এবং 2,60 ডিগ্রি। তাহলে বলো এটা কি? এটা আমার এ বিন্দু বা পি বিন্দু, হোয়াট এভার, যেভাবেই ধরি, r1 θ1 এবং তারপরে r2 θ2, রাইট? ওকে, ফাইন। তাহলে এখন আমরা কি লিখতে পারি? মনে করি বিন্দু দুইটার নাম দেই। মনে করি এ 3,120 ডিগ্রি এবং বি 2,60 ডিগ্রি প্রদত্ত দুটি বিন্দু। সুতরাং এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কমা এ বি ইজ ইকুয়ালস টু, সূত্র দেখি, r1 স্কোয়ার দ্যাট মিনস 3 স্কোয়ার, r2 স্কোয়ার দ্যাট মিনস 2 স্কোয়ার, মাইনাস 2 ইন্টু r1 মানে 3 ইন্টু r2 মানে 2 ইন্টু cos θ1 অর্থাৎ 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি এবং টোটালটার উপরে রুট। ক্যালকুলেটার নেই। 9 প্লাস 4 মাইনাস 12 অ্যান্ড এখানে আমাদের কি চলে আসতেছে? cos 60 ডিগ্রি। সো 9 প্লাস 4 এখানে আসতেছে 13 মাইনাস 12 ইন্টু cos 60 ডিগ্রি, রেজাল্ট হচ্ছে হাফ। তাহলে এখানে 13 মাইনাস 6, তাহলে এখানে কত আসে? 7, √7 একক। এই হচ্ছে আমাদের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, এবং সেটা কিসে? পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। তাহলে আমরা কি এটা বুঝছি? পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র খালি বুঝছি। ওকে, ফাইন। তাহলে এখন বলি 7-এর 3 নাম্বার অঙ্কটা পড়ি। 7-এর 3 নাম্বার অঙ্কটা পড়ি। 7-এর 3 নাম্বার কি আছে? মূলবিন্দু মানে কি? 0, 0। মূলবিন্দু মানে কি? 0, 0। তারপর আরেকটা বিন্দু দেওয়া আছে 3,30, তারপরে একটা বিন্দু দেওয়া আছে 3,30 এবং আরেকটা বিন্দু দেওয়া আছে 3,90। তাহলে আমরা যদি এখন মূল বিন্দুকে ও, প্রদত্ত দুটি বিন্দুকে এ আর বি হিসেবে কনসিডার করি, তাহলে আমি কি 3টা বিন্দু পেয়ে যাচ্ছি? এখন এই 3টা বিন্দু দিয়ে আমাকে কি বলছে? দেখাইতে বলছে যে এই 3টা বিন্দু দ্বারা গঠিত একটা ত্রিভুজ, সেই ত্রিভুজটা কেমন? সমবাহু ত্রিভুজ। বলো, দেখাইতে পারবো? আসেন এটাও আমি করে দিচ্ছি। 7-এর 3 মনে করি ও অর্থাৎ মূলবিন্দু 0,0 কমা এ হচ্ছে 3,30 এবং বি হচ্ছে 3,90 প্রদত্ত তিনটি বিন্দু। তাহলে প্রদত্ত 3টি বিন্দু, এখন আমাকে কি দেখাইতে বলছে? এই 3 বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটি সমবাহু কিনা। তাহলে সমবাহু বের করার নিয়ম কি? ও এ বের করব, এ বি বের করব, ও বি বের করব, রাইট? তাহলে আসো ও এ বের করি। সুতরাং ও এ, তাহলে ও এ হিসাবে আমরা এখন এটাকে কি ধরতে পারি? এই এ বিন্দুটাকে আমরা r1 θ1 ধরি, এই বিন্দুটাকে আমরা r2 θ2 ধরি। তুমি চাইলে এটাকেও 1 ধরতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? 3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 0 ইন্টু cos 30 ডিগ্রি মাইনাস 0 উপরে রুট। তাহলে এখন আমাকে একটা জিনিস বলো, যে এই যে এইখানে 2 ইন্টু 3 ইন্টু 0 এর মানে কি? পুরোটা কি হয়ে গেল? আর এখানে কি 0 স্কোয়ার মানে কি? তাহলে ভিতরে রইল কত? 3 স্কোয়ারের রুট মানে কত? শেষ, 3 একক।
ডান। আচ্ছা, সুতরাং ওবি 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 এর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। 3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 0 ইন্টু কজ 90 ডিগ্রি মাইনাস 0 উপরে রুট। তাহলে এখানেও রেজাল্ট কি 3 একক। হ্যাঁ, এটুক তো পুরোটা শেষ। তাহলে আমাদের বাকি রইল কি এবি, এটা আমাদের একটু নির্ণয় করতে হবে। তো এখানে কি লিখবো 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু কজ 90 ডিগ্রি মাইনাস 0। তুমি 0 মাইনাস 90 ডিগ্রি লিখলেও কোনো সমস্যা নাই। কেন নাই? কারণ কজ মাইনাসকে কি করে, অ্যাবজর্ব করে নেয়, মাইনাসটা থাকে না। সো তুমি 90 ডিগ্রি মাইনাস 0 জায়গায় 0 মাইনাস 90 ডিগ্রি দাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে কত আসতেছে 9 যোগ 9 মাইনাস 18 ইন্টু কজ 90। কজ 90-র মান কত? 1। কজ 90-র মান কত? 1 না 0? কজ 90-র মান হচ্ছে কত? 0। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 9 আর 9 18। সরি, এখানে তো 90 এবি, তো 90 মাইনাস 30 হবে। 90 মাইনাস 0 না, 90 মাইনাস কত হবে? 30 হবে। 90 মাইনাস 30 হবে 60। তাহলে এখানে কত? কজ 60। কজ 60। তাহলে এখানে 18 মাইনাস 18 ইন্টু হাফ। সো এখানে আমরা পাচ্ছি কত? 9। তার মানে √9 ইজ ইকুয়ালস টু 3 একক। তাহলে 3 বাহুর মান কি সমান পেলাম? তাহলে আমরা কি লিখব? যেহেতু ও এ ইজ ইকুয়ালস টু ও বি ইজ ইকুয়ালস টু এ বি, সুতরাং ত্রিভুজ ও এ বি একটি সমবাহু ত্রিভুজ। ডান, বুঝছি। এটা দেখাতে বলেছে, সো শোড। তাহলে এখন বলো 7-এর 1 থেকে পুরোটা শেষ না? শেষ। লাস্টের 2টা অঙ্ক বাদ আছে। 7-এর লাস্টের 2টা অঙ্ক বাদ আছে। কি কি? লাস্টের 10 নাম্বার এবং 11 নাম্বার, বৃত্ত এবং ট্রাপিজিয়াম, এই 2টা বাদ আছে। এটা আমরা পরে আসবো। বুঝতে পারলাম? তাহলে আজকের আলোচনা দিয়ে কি আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা প্রবেশ করতে পারছি? ফাইন। এখন আসেন আমরা দেখাবো খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এবং কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যবর্তী সম্পর্ক। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এবং কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যবর্তী সম্পর্ক। কারণ আমার এই চ্যাপ্টারের 90% জুড়ে রয়েছে পোলার থেকে কার্টেসিয়ানে মুভ করা এবং কার্টেসিয়ান থেকে পোলারে মুভ করা। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা লিখি, আমাদের টপিকের হেডিং দেই রিলেশন বিটুইন কার্টেসিয়ান and polar coordinate system. Okay, so relation between polar and Cartesian coordinate system. Okay, fine. তাহলে এখন আমরা আসো আগে কার্টেসিয়ানটা বুঝি, আবার আসি কার্টেসিয়ানে। ওকে, তাহলে কার্টেসিয়ান আমরা কি শিখেছি? এই হলো আমার ও এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে এখানে একটা বিন্দু পি বিন্দুকে প্রকাশ করার জন্য আমাদের 2টা মান লাগে, এক্স আর ওয়াই, রাইট? এবং সেখানে আমরা যেতে পারি মূল বিন্দু থেকে ডান দিকে এক্স পরিমাণ এবং উপরের দিকে ওয়াই পরিমাণ। তাহলে এই পি বিন্দু, এখানে পি বিন্দু যে মানটা নির্দেশ করে, আমি এই এক্স্যাক্টলি পি বিন্দুটাকেই যেতে চাই, এক্স্যাক্টলি এই পি বিন্দুতেই যেতে চাই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়, এক্স্যাক্টলি এই পি বিন্দুতেই যেতে চাই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। তাহলে আমার কয়টা মেজারমেন্ট লাগবে? 2টাই মেজারমেন্ট লাগবে। 3টা কেন লাগবে? এখানে 2টা মেজারমেন্টই লাগবে, কিন্তু বাকি ইনফরমেশনগুলো কি হিসেবে থাকবে? উজ্জ্ব হিসেবে থাকে, সাইলেন্ট হিসেবে থাকে। যেমন কি
কার্টেসিয়ানের স্থানাঙ্ক ব্যবস্থা আমরা কি বলতে পারি, মূল বিন্দু থেকে বলতে পারি না, কিন্তু আমরা কার্টেসিয়ানের ব্যাপারে বলি নাই। কেন বলি নাই? কারণ এটা অবভিয়াসলি আমরা মূল বিন্দু থেকেই গেছি অলওয়েজ। ঠিক তেমনিভাবে পোলারে এক্সট্রা করে আমাকে বলে দিতে হয়েছে কি মূল বিন্দু থেকে। এখানেও দ্বিমাত্রিক স্থানাঙ্ক কাঠামো যদি হয়, পোলার হোক আর কার্টেসিয়ান হোক, আমাকে মূল বিন্দু থেকেই যেতে হবে, রাইট? আচ্ছা, এই এক্স্যাক্টলি এই পি বিন্দুটাতেই ধরো আমি এখানে গেলাম, এই এক্স্যাক্টলি পি বিন্দুটাতেই গেলাম। কিভাবে গেলাম? আর এবং থিটা দিয়ে গেলাম। এক্স্যাক্টলি পি বিন্দুটা দিয়ে গেলাম। কিভাবে গেলাম? আর এবং থিটা। তাহলে মূল বিন্দু থেকে আমরা এই পি বিন্দুতে কার্টেসিয়ানে কিভাবে যাই? ডানে, তারপরে উপরে, অর্থাৎ লাইন ধরে আগাই, তাই না? কি বলে, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল, আনুভূমিক এবং উলম্ব রেখা বরাবর আমরা মুভ করি কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায়। ইয়েস অর নো? বাট পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা মুভ করি ডায়াগোনালি। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা মুভ করি কিভাবে? ডায়াগোনালি। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা মুভ করি কিভাবে? ডায়াগোনালি। কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা মুভ করি কিভাবে? হরিজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি। এই কথাগুলোই নোট করবেন পরে। আচ্ছা, এখন এই দুইটাকে যদি মিক্স করি, অর্থাৎ কার্টেসিয়ানটাকে পয়েন্টটাকে উঠায় যদি আমি এখানে নিয়ে আসি, অথবা এই পয়েন্টটাকে উঠায় যদি আমি এখানে নিয়ে আসি, যেভাবেই করি না কেন, অর্থাৎ আমি যদি এখানে কার্টেসিয়ান অ্যান্ড পোলার, কার্টেসিয়ান অ্যান্ড পোলার এই দুইটাকে যদি আমি এখন একত্র করি, কার্টেসিয়ান অ্যান্ড পোলার এই দুইটাকে যদি আমি একত্র করি, তাহলে আমাদের চিত্রটা কিভাবে দাঁড়ায়? একসাথে। তাহলে এই পি বিন্দুতে পৌঁছাবো আমি, টার্গেট পি বিন্দুতেই। তাহলে পি বিন্দুকে আমরা যেমন এক্স ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি, পি বিন্দুকে আমরা আর থিটা দ্বারাও প্রকাশ করতে পারি কিনা? তাহলে বলো, আগে এক্স ওয়াই দিয়ে যেতে গেলে আমি কীভাবে যাবো? ও থেকে ডান দিকে এই বরাবর, এবং তারপরে এই বরাবর গেলাম পি বিন্দুতে। আর যদি পোলারভাবে যেতে চাই তাহলে কিভাবে যাব? এভাবে, রাইট? এখন যদি আমি এই এক্স অক্ষ বরাবর একটা বিন্দু নেই কিউ, তাহলে বলো পি ও কিউ এটা কি একটা সমকোণী ত্রিভুজ কিনা? পি ও কিউ এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা? তাহলে বলো, সমকোণী ত্রিভুজে আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে পারি কিনা? সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি কিনা? রাইট? আচ্ছা, তাহলে এখন বলো ও কিউ, এই যে মেজারমেন্ট, এই ও কিউ অংশটুকু কত? এক্স না? আর এই পি কিউ এই অংশটুকু কত? ওয়াই। আচ্ছা, আর ও পি অংশটুকু কত? আর এই অংশটুকু কত? বুঝতে পারছি। তাহলে এখন চিন্তা করি, এখন আমরা করবো কি? কার্টেসিয়ান থেকে পোলারে যেতে চাই। খেয়াল করি, এখন এই দুইটা মুছে ফেলি। দেখো, এখন কার্টেসিয়ান থেকে কিসে যেতে চাই? পোলারে। কার্টেসিয়ান থেকে কিসে যেতে চাই? তাহলে কার্টেসিয়ান থেকে যেহেতু যেতে চাই, তার মানে আমার কাছে কি দেওয়া আছে? এক্স আর আমি কি নির্ণয় করতে চাই? আর এবং। তাহলে আসো, এই চিত্রে আসো। তাহলে এখন বলো, এই চিত্র অনুযায়ী ত্রিভুজ পি ও কিউ এটা কি সমকোণী কিনা? ত্রিভুজ পি ও কিউ সমকোণী, রাইট? তাহলে এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে। তো পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, ও পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, রাইট? তো সেখান থেকে আমরা আর স্কোয়ার, ও পি স্কোয়ারকে আর স্কোয়ার, ও কিউ স্কোয়ারকে এক্স স্কোয়ার এবং পি কিউ স্কোয়ারকে কী করতে পারি? ওয়াই স্কোয়ার বলতে পারি। সেখান থেকে আমরা আমাদের সিদ্ধান্ত আনতে পারি, সুতরাং আর ইজ ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। পারি কি না? এখন একটু চিন্তা করে দেখো, যে আমাদের কি দেওয়া আছে? এক্স আর ওয়াই। কি নির্ণয় করতে হবে? থিটা। দেখো তো, আর এবং থিটা, বলো তো আর পেয়ে গেছি কিনা? তুমি যদি এই সূত্রের ভিতরে এক্স আর ওয়াই ইনপুট দাও, তাহলে তুমি সেই সূত্রের সেই পয়েন্টের আর এর মান পেয়ে যাও কিনা? তাহলে এক্স আর ওয়াই দেওয়া থাকলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আর নির্ণয়ের সূত্র কি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকেও আমরা ব্যবহার করি, অথবা ডিরেক্টলি আমরা রুট বাদ দিয়ে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকেও ব্যবহার করি। বুঝাতে পারছি? ক্লিয়ার? এখন আসো থিটার ভ্যালুর কথায়। বলো, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তার মানে আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো কিনা? আচ্ছা, এই সমকোণী ত্রিভুজে এক্স ওয়াই দেওয়া আছে। এই সমকোণী ত্রিভুজে কি দেওয়া আছে? এক্স ওয়াই। তাহলে এই সমকোণী ত্রিভুজে এক্স ওয়াই, এইখানে এক্সটা কি বলো? এই থিটা কোণের সাপেক্ষে এটা কি ভূমি কিনা?
ওয়াইটা কি লম্ব কিনা, তাহলে লম্ব আর ভূমির মধ্যে এমন একটা অনুপাত তৈরি করব যেখানে থিটা কোণটা আছে, কি সেটা ট্যান থিটা। তাহলে আমরা এই জায়গায় যদি অ্যাপ্লাই করি ট্যান থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তাহলে আমরা কি ওয়াই ডিভাইডেড বাই কি লিখতে পারি কিনা ওয়াই ডিভাইডেড বাই, সেখান থেকে আমরা দেখো থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স লিখতে পারি, থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স লিখতে পারি। তাহলে দেখো আমাদের কাছে ইনপুট কি আছে এক্স ওয়াই, তাহলে এই জায়গায় এক্স আর ওয়াই এর মান বসায় দিলে আমার কি থিটার মান বের হয়, এক্স আর ওয়াই এর মান বসায় দিলে থিটার মান কি বের হয়। তার মানে আমরা থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স বের করতে পারি, রাইট? বুঝতে পারছি? এখন নেক্সট ক্লাসে সম্পূর্ণ ক্লাসটা এই সূত্রটার এক্সপ্লেনেশনের উপরে যাব। এই সূত্রটা এখানেই শেষ না, এটার আরও 4 রকমের রূপ আমরা দেখব, কিন্তু সেটা নেক্সট ক্লাসে। এখন কার্টেসিয়ান থাকলে আমরা পোলারে যেতে পারবো, ভালো কথা। তাহলে পোলার দেওয়া থাকলে আমাদের কার্টেসিয়ানে যাওয়ারও সূত্র থাকা উচিত, অর্থাৎ আমাদের দেওয়া থাকবে পোলারের মান, অর্থাৎ আমাদের দেওয়া থাকবে আর এবং থিটার মান। আমরা কোথায় যেতে চাই? কার্টেসিয়ানে। কোথায় যেতে চাই? কার্টেসিয়ানে যেতে চাই। তাহলে কার্টেসিয়ান আমাকে কি নির্ণয় করতে হবে? এক্স এর মান এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এখন আবার এই জায়গায় আসবো, এইখানে আবার বলি পি ও কিউ কি সমকোণী ত্রিভুজ কিনা। তাহলে এখন আসো এদিকে তাকাই, এক্স এর সাথে আর এর সম্পর্ক তৈরি করব, আর ওয়াই এর সাথে কি আর এর সম্পর্ক তৈরি করব, সাথে থিটা তো বাই ডিফল্ট আছে। কিভাবে? এখন তুমি চিন্তা করো, এক্স কি আসলে ভূমি, অতিভুজকে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি দিয়ে হয়? কজ। ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি দিয়ে হয়? তাহলে আমরা কি এখানে লিখতে পারি যে কস থিটা ইজ ইকুয়ালস টু, বলো, ভূমি বাই অতিভুজ। কস থিটা ইজ ইকুয়ালস টু কি? ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তাহলে লিখলাম ভূমি কত? এক্স, অতিভুজ কত? আর। তাহলে বলো আমার কাছে কি দেওয়া আছে? আর এবং থিটা দেওয়া আছে। তাহলে এখন আমি যদি আর গুণ করি, দেখো তো এখানে কি লেখা যায়। সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা। তাহলে দেখো আর এবং থিটার মানের সাহায্যে আমি এখন এক্স এর মান বের করতে পারছি কিনা। আর এবং থিটার সাহায্যে আমরা এখন এক্স এর মান নির্ণয় করতে পারছি কিনা? পারছি। তাহলে এই জায়গায় আমার সূত্রটা কি আসবে? আর কস থিটা। বুঝলাম? একইভাবে আমরা এক্স এর সাথে আর এর সম্পর্ক তৈরি করেছি। এখন ওয়াই লম্বের সাথে যদি আমরা আর এর সম্পর্ক তৈরি করি, লম্ব মানে লম্ব এবং অতিভুজ, তাহলে এখানে কি আসবে? সাইন। তাহলে এখন আমরা যদি লিখি সাইন ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের ভ্যালু কত? ওয়াই, অতিভুজের ভ্যালু কত? আর। তার মানে আর আর গুণ করলে ওয়াই ইজ ইকুয়ালস টু কি আসবে? আর সাইন থিটা। তাহলে আর এবং থিটার সাহায্যে আমরা কি এখন ওয়াই এর মান নির্ণয় করতে পারছি কিনা? আর এবং থিটার সাহায্যে আমরা ওয়াই এর মান নির্ণয় করতে পারছি। তাহলে এখানে আমরা যদি আর থিটা বসায় দেই, আর সাইন থিটা, তাহলে এখন আমরা আর এবং থিটার মান জানা থাকলে এক্স আর ওয়াই এর নির্ণয় করতে পারি। এক্স আর ওয়াই এর মান জানা থাকলে আমরা আর এবং থিটার মান নির্ণয় করতে পারি। তবে এই জায়গাটায় অনেক কিছু শেখানোর আছে, এইটা পুরো একটা ক্লাস লাগবে। আবারও বলছি, এইটা পুরো একটা ক্লাস লাগবে। এবং এইখানে আগামী ক্লাসে যা শিখাবো, এইখানে 2টা চ্যাপ্টারের সামারি থাকবে। 1 সরলরেখা এবং 2 জটিল সংখ্যা সেকেন্ড পেপারের। সরলরেখার চ্যাপ্টার 3 এবং জটিল সংখ্যা সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3। 2টা চ্যাপ্টারের সামারি একবারে শিখাবো। সো এটা খুবই ইম্পর্টেন্ট, নেক্সট ক্লাসে এইটার ইলাবোরেশনটা শেখা। ফাইন, তাহলে আজকে এতটুকু শিখছি না, এটুকু দিয়ে আমরা ম্যাথ করবো। এখন এটুকু বুঝতে পারছি? ফাইন। আচ্ছা, বই নেই, বইয়ের আমরা 1, 2 বাদ দিব।
1-2 এর জন্য যা আরও ডিটেল শেখা দরকার অনুশীলনী, সেটা আমরা আরও পরে আসবে, মানে নেক্সট ক্লাসে আসবে। আমরা 3-4 আজকে শেষ করে দিব। 3 নাম্বার 3 এর 1 কি দেওয়া আছে বলেন? 3-এ কি করছে, কি করতে বলছে? পোলার সমীকরণে প্রকাশ করতে বলছে। তার মানে দেওয়া আছে কিসে? কার্টেসিয়ানে করতে বলছে। কি তার মানে কার্টেসিয়ানে দেওয়া আছে, তার মানে এক্স ওয়াই দিয়ে দেওয়া আছে। পোলার করতে বলছে, তার মানে এক্স ওয়াই রাখা যাবে না, আর থিটা আনতে হবে। আচ্ছা, তাহলে কি দেওয়া আছে দেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন চিন্তা করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সরাসরি কি বসায় দেওয়া যায়? আর বসায় দেওয়া যায়। এইখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় তো সরাসরি বসানো যাচ্ছে না, এক্সের মান তো বসানো যায়, ওয়াই এর মান তো বসানো যায়, বসাই। আচ্ছা, তাহলে এখানে আমরা আর স্কোয়ার, দেখো এই ভিতরেরটা মানে হচ্ছে কি, দেখো ভিতরেরটা মানে হচ্ছে আর স্কোয়ার, তার উপরে কি আছে? হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এ স্কোয়ার, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট আনতেছি, এক্স এর জায়গায় আমরা লিখে ফেলতেছি কি আর কস থিটা হোল স্কোয়ার মাইনাস আর সাইন থিটা হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে? এখানে আমরা সাইড নোটে দিব যেহেতু আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমা এক্স ইকুয়ালস টু আর কস থিটা কমা ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা, সাইড নোট দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এখানে কি লেখা যায়? আর স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার মানে আর টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে এ স্কোয়ার আর ব্র্যাকেটের ভিতরে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে? এখন রাইট সাইডে ব্র্যাকেটের ভিতর থেকে আর স্কোয়ার কমন যায়, তাহলে আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, তাহলে কি থাকে ভিতরে? কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। উভয় পক্ষ থেকে আর স্কোয়ার কাটাকাটি যাবে, উভয় পক্ষ থেকে আর স্কোয়ার কাটাকাটি যে এখানে কি থাকবে? শুধু আর স্কোয়ার, এখানে কি থাকবে? এ স্কোয়ার। আর এই যে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা একটা ত্রিকোণমিতিক সূত্র, এটা শিখবা তোমরা 7.3-তে গিয়ে, 7.3-তে গিয়ে ফার্স্ট পার্টের 7.3-তে গিয়ে। এখানে আমরা সরাসরি লিখে রাখতেছি cos 2 থিটা, এবং এখানে সাইড নোট দাও যেহেতু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু cos 2 থিটা। তাহলে দেখো আমরা যে সমীকরণটা ফাইনালি পেলাম, আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার cos 2 থিটা, এই জায়গায় কি আর কোনো এক্স ওয়াই আছে? তাহলে এটাই কি আমার পোলার সমীকরণে প্রকাশ, কার্টেসিয়ান সমীকরণ থেকে পোলার সমীকরণে প্রকাশ। বুঝাতে পারছি? আচ্ছা, তারপরেরটায় চলে যাই 3-এর 2 নম্বরে কি দেয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, তার মানে হুবহু আগেরটাই। এক্স স্কোয়ারের জায়গায় আমরা বসাই দিব আর কস থিটা হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ারের জায়গায় বসিয়ে দিব আর সাইন থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, এবং এখানে একটা সাইড নোট যাবে যেটা আমরা এখানে লিখেছি। এখান থেকে আমরা লিখব আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। আর স্কোয়ার কমন যাবে, তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার। আগের অঙ্কটার মতোই, কাটাকাটি করার কিছু নাই। এখানে আর স্কোয়ার ইন্টু কস 2 থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার, এবং এখানেও একটা সাইড নোট যাবে কত অঙ্কতে যা করেছি। 3-এর 2 শেষ। 3-এর 3 নম্বরে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই ইজ ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা নিয়ে আসবো আর স্কোয়ার মাইনাস এ ওয়াই এর জায়গায় আমরা নিয়ে আসবো আর সাইন থিটা ইকুয়ালস টু 0, এবং সেখান থেকে আর যদি আমরা কমন নেই তাহলে আর মাইনাস এ সাইন থিটা ইকুয়ালস টু 0। দ্যাটস ইট, এতটুকুই। 3-এর 3 শেষ। 3-এর 4 নম্বরে বলছে ওয়াই মাইনাস এক্স কট আলফা ইকুয়ালস টু 0। ঠিক আছে? ওয়াই মাইনাস এক্স কট আলফা, এই জায়গায় আগের অঙ্কটাতে আমরা কি করেছি?
আর ইন্টু আর মাইনাস সাইন থিটা। তাহলে এখন আমরা এটাকে আরও শর্টকাট করতে পারি কিভাবে? আমরা এখন উভয় পক্ষকে আর দ্বারা ভাগ করতে পারি না? উভয় পক্ষকে যদি আর দ্বারা ভাগ করি তাহলে এখানে কি থেকে যায়? আর মাইনাস এ সাইন থিটা থেকে যায়, ইকুয়ালস টু 0 থেকে যায়। এখন আমরা চাইলে এটাকে পক্ষান্তর করে এভাবে লিখতে পারি, সুতরাং আর ইজ ইকুয়ালস টু এ সাইন থিটা। এভাবে কেন লিখে দিলাম? তোমার বইয়ের অ্যান্সার এটা দেওয়া রয়েছে, সো তুমি যাতে বুঝতে পারো যে এখানে আমরা এই লাইন থেকেই যেতে পারি। বুঝাতে পারছি? আচ্ছা, এরপরটা কি দেওয়া আছে? এরপরটা দেওয়া আছে হচ্ছে ওয়াই মাইনাস এক্স কট আলফা। আলফা দেওয়া, এখন আলফা দেওয়া, আলফার অঙ্ক কীভাবে করব? আমরা তো জানি জিনিসটা থিটা দিয়ে, তাই না? জিনিসটা জানি কি দিয়ে? থিটা দিয়ে। কিন্তু এখানে দেওয়া আছে কি? আলফা। তাহলে এখানে নিশ্চয়ই আমাকে কিছু একটা চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করব? π/2 এর কোনো কিছু ব্যাপার স্যাপার আছে এখানে? 90 ডিগ্রি মাইনাস সামথিং, 90 ডিগ্রি মাইনাস সামথিং এরকম করে কিছু করা যায় কি না? গোল্ডেন রুল। চিন্তা করেন একটু, 1 মিনিট চিন্তা করেন, সব করে দিলে তো হবে না, একটু 1 মিনিট চিন্তা করেন। ওকে, সো এখানে আমার এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে কিনা? সো এক্স আর ওয়াই এর মান দেওয়া থাকলে আমরা এটাকে এখন পক্ষান্তর করার চিন্তা করি। সাপোজ ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স কট আলফা, লিখতে পারি? আচ্ছা, এক্স এর মান বসাই, আর সাইন থিটা ইজ ইকুয়ালস টু এক্স এর মান কত? আর কজ থিটা ইন্টু কট আলফা রইল। এখন এইটাকে, এই যে আর কস থিটাটাকে, এটাকে টান দিয়ে এই পাশে নিয়ে আসি ভাগ করে। তাহলে এই পাশে যদি নিয়ে আসি তাহলে দেখো তো আর সাইন থিটা ডিভাইডেড বাই এখানে কি আসে? আর কজ থিটা ইকুয়ালস টু শুধু কট আলফা, রাইট? কোনো সন্দেহ আছে? আচ্ছা, এখানে কি প্রডিউস হয়? আর এবং আর কাটাকাটি, যে এখানে কি আসে? ট্যান থিটা, এ পাশে কি আসে? কট আলফা। তাহলে উভয় পাশে তো একই অপারেটর নাই, উভয় পাশে একই অপারেটর থাকলে তো চেঞ্জ করা যেত। সেই জন্যই আমি বলছি এই জায়গায় গোল্ডেন রুল আসার ব্যাপারে। এই যে দেখো ট্যান, এটাকে আমরা কি লিখতে পারি? π/2 মাইনাস আলফা। পারি কি না? এটা 9-10 বেসিক স্যার, যদি বলেন যে এটা বুঝি নাই তাহলে সমস্যা। আসেন কি জিনিস এখন বলেন, এখানে কি লিখছি? π/2 মাইনাস, π/2 এর সাথে কত গুণ অবস্থায় আছে? 1। তাহলে 1 যদি 90 এর সাথে গুণ থাকে অপারেটর চেঞ্জ হবে কি হবে না? হবে। ট্যান কিসে চেঞ্জ হবে? কটে। π/2 মাইনাস আলফা, এটা কোন চতুর্ভাগ? প্রথম, তাই কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে উভয় পক্ষ থেকে একই অপারেটর থাকার কারণে অপারেটর সরিয়ে আমরা অ্যান্সার কী বের করতে পারি? থিটা ইজ ইকুয়ালস টু π/2 মাইনাস আলফা। দিস ইজ আওয়ার অ্যান্সার। অ্যান্সার না, আমাকে প্রকাশ করতে বলছে। এবং এইখানে কোথাও দেখো আর নাই, আছে? আর না থাকলে সমস্যা নাই। এখানে কি কোনো এক্সওয়াই আছে? না, এক্সওয়াই নেই। তার মানে আমরা এটাকে কি করলাম? পোলার সমীকরণে কনভার্ট করছি। বুঝাতে পারছি? বুঝছি। তাহলে 3 নাম্বার আমাদের শেষ। ওকে, 4 নাম্বার শুরু করব। সো 4 নাম্বার কি? 4 নাম্বারে আমাদের দেওয়া আছে কার্টেসিয়ান পোলার দেওয়া আছে, পোলার থেকে কার্টেসিয়ান সমীকরণে যেতে হবে। সাইলেন্ট করা যায় না এটাকে? সাইলেন্ট করলেও হয় না, না? 4-এর 1 নাম্বার, 4-এর 1 নম্বরে কি দেওয়া আছে বলো? আর ইজ ইকুয়ালস টু এ। 4-এর 1 নম্বরে কি দেওয়া আছে? আর ইজ ইকুয়ালস টু এ। তাহলে এখানে কি আসবে? এক্স কস থিটা, এক্স কস থিটা ইজ ইকুয়ালস টু এ। আর এর মান, সরি এটা না, এক্স, আর এর মান কি আসবে? আর এর মান আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। এই হচ্ছে আমার পোলার টু কার্টেসিয়ান, এই হচ্ছে আমাদের পোলার টু কার্টেসিয়ান। প্রত্যেকটা অঙ্কের পাশে কিন্তু একটা করে হলেও সাইড নোট যাবে, প্রত্যেকটা অঙ্কের পাশে কিন্তু সাইড নোট যাবে। আমি কিন্তু বলতেছি সাইড নোট আমি খুব লিমিটেড জায়গায় দিতে বলবো, কিন্তু যেখানে দিতে হবে সেখানে না দিলে অঙ্ক কাটা যাবে। 4-এর 2 নম্বরে আমাদের দেয়া আছে কত? আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার সাইন 2 থিটা। আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা। এখানে আমাদের আর স্কোয়ার আমাদের বাম পাশে আছে, এখানে আমরা নিয়ে আসবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
সরি এটা পরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আমরা একটু পরে আনবো, তার আগে আমরা একটু এই রাইট সাইডে দেখি এখানে কি আছে, সাইন টু থিটা। এইটাও নতুন সূত্র, এটাও তোমরা পড়বা 7.3-তে, যে সাইন টু থিটার সূত্রটা আমি একটু এখানে লিখে রাখি। সাইন টু থিটার সূত্রটা হচ্ছে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ছিল, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। আচ্ছা, তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এদিকে তাকাই, এ স্কোয়ার ইন্টু 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে এখন বলো আমার এইখানে রাইট সাইডে শুধু সাইন থিটা আছে, এখানে শুধু কি আছে, কস থিটা আছে। এটার সাথে একটা যদি আর গুণ অবস্থায় থাকতো তাহলে আমরা আর সাইন থিটা সমান সামথিং লিখতে পারতাম, আর কস থিটা সমান সামথিং লিখতে পারতাম, কিন্তু আর তো নাই, আছে না। তাহলে উভয় পক্ষতে আমার আর গুণ করার প্রয়োজন আছে কি না? এই জন্যই আমি এই জায়গায় আর স্কোয়ারটাকে সরাসরি ভাঙাই নাই, এই লাইনে আমি লিখবো এখানে আমার আগে থেকে একটা আর স্কোয়ার ছিল, আর এখানে আমি আরেকটা কি করলাম, আর স্কোয়ার গুণ করলাম অঙ্কের প্রয়োজনে। এবং এখানে আমি এই যে 2a স্কোয়ারটাকে সামনে নিয়ে আসলাম, সাইন থিটার সাথে একটা আর গুণ করলাম, আর সাইন থিটা, এবং কস থিটার সাথে একটা আর গুণ করলাম, আর কস থিটা। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এখন এই পাশে আমার কি চলে আসলো বলো, আর স্কোয়ার হোল স্কোয়ার, আর টু দি পাওয়ার 4 না লিখে আমরা কি লিখবো, আর স্কোয়ার হোল স্কোয়ার, কারণ আমাকে তো এটার একটা মান দিয়ে প্রকাশ করতে হবে। আর এই জায়গায় দেখো এখানে কি আছে, 2a স্কোয়ার ইন্টু আর সাইন থিটা, এটাকে অলরেডি আমরা কি লিখতে পারি, আর সাইন থিটাটাকে এক্স, এবং সরি আর সাইন থিটাকে ওয়াই, আর সাইন থিটাকে আমরা লিখতে পারি ওয়াই, এবং আর কস থিটাটাকে আমরা লিখতে পারি কি এক্স, এবং আর স্কোয়ারটাকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এই লাইনে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে 2a স্কোয়ার এক্স ওয়াই। ঠিক আছে, 2a স্কোয়ার এক্স ওয়াই পেলাম। ওকে ফাইন, এর পরেরটায় যাই আমরা। চারের 2 এর পরে 4-এর 3, 4-এর 3, 4-এর 3-এ কি দেয়া আছে, আর ইন্টু 1 প্লাস কস থিটা ইজ ইকুয়ালস টু 2। তাহলে এখানে আমরা আর ইন্টু 1 প্লাস আর কস থিটা ইজ ইকুয়ালস টু 2, তাহলে আর এর জায়গায় আমরা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং আর কস থিটার জায়গায় আমরা শুধু এক্স ইজ ইকুয়ালস টু 2 আমরা লিখতে পারি। এখন আমরা এখানে এটাকে পক্ষান্তর করতে পারি দেখার সুবিধার জন্য, যে এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে এটাকে 2 মাইনাস এক্স করে ফেলতে পারি, হোল স্কোয়ার করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে এটাকে 4 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার, 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার করতে পারি। উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ারকে যদি বাদ দেই তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 মাইনাস 4x থেকে যায়। এই হচ্ছে আমাদের পোলার থেকে কার্টেসিয়ান। এবং তারপরে 4-এর 4 নাম্বার, 4-এর 4 নাম্বারে আমাদের দেয়া রয়েছে আর স্কোয়ার এ স্কোয়ার কজ 2 থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা যে 3-এর 1 নম্বর অঙ্ক করেছি, 3-এর 1 নম্বর অঙ্কের কপি। কিভাবে, মানে 3-এর 1 নম্বর অঙ্কের রিভার্স, 3-এর 1 নম্বর অঙ্কের রিভার্স কি কেন দেখাচ্ছি। এখানে আমরা আর স্কোয়ার আসলো, এখানে এ স্কোয়ার আসলো, কস 2 থিটার জায়গায় সূত্র প্রয়োগ করব কি, সেটা কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই কজ স্কোয়ার থিটার সাথে একটা আর স্কোয়ার লাগবে, একটা সাইন স্কোয়ার থিটার সাথেও কি লাগবে, তার মানে উভয় পক্ষে আর স্কোয়ার আমাকে গুণ করতে হবে। সো আমরা আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু, এখানে আমরা আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লিখে দিতে পারি। এখন লেফট সাইডে আর টু দি পাওয়ার 4 না লিখে আমরা আর স্কোয়ার হোল স্কোয়ার লিখবো, ইজ ইকুয়ালস টু এখানে এ স্কোয়ার, এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং ফাইনালি আমাদের এটা দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের কার্টেসিয়ান টু পোলার এবং পোলার থেকে কার্টেসিয়ানের ম্যাথ, অর্থাৎ 3, 4, 5 শেষ, 7 শেষ অলমোস্ট। আজকে এতটুকুই। আচ্ছা, উদাহরণ দাগাই, উদাহরণে যাই। উদাহরণের 3 দেখি, উদাহরণের 3, উদাহরণের 4, উদাহরণ 5,
উদাহরণের 6 এবং উদাহরণের 7, অর্থাৎ উদাহরণের 3 থেকে 7 পর্যন্ত আজকের এবং গতকালকের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। উদাহরণের 3 থেকে 7 আজকের এবং গত ক্লাসের আলোচনার অন্তর্ভুক্ত।